আজকের ভিডিওতে আমরা যেটি দেখতে চলেছি যে ওয়ার্ডপ্রেস ইউজ করে কিভাবে আপনি একজন প্রো লেভেলের ডেভেলপার হতে পারেন। আর ওয়ার্ডপ্রেস যতই এআই আসুক না কেন, যত যা কিছু আসুক না কেন, ওয়ার্ডপ্রেসের গুরুত্ব কিন্তু কমেনি। তাহলে চলুন আমরা এখন ডোমেনটা কিনে নিই। একটা ডোমেন কিনবো, অনলাইনে গিয়ে আমরা দেখব কিভাবে আমরা ডোমেনটা কিনতে পারি। ডোমেন সার্চ একই এই যে .com কত দেখাচ্ছে? 499 টাকা। চলুন এটাকে পেমেন্ট করতে যাই। এইভাবে কিন্তু ডোমেনটা কেনে, ঠিক আছে? এই যে আমি করে কিনে নিলাম। আ কিনে আমি চলে গেলাম। চলে যাওয়ার পরে এখানে 3 ইয়ার্স আছে, আমার দরকার নেই, আমি ১ বছরের কিনবো। ১ বছরে আমার কত লাগছে? ৭৬৬ টাকা। দেখি আমি পেমেন্ট করতে যাই, এভাবে পেমেন্ট করতে যাবো, মানে পেমেন্ট করব। এখানে ডিটেইলস ফিল আপ করব। এই যে ৭৬৬ টাকায় আছে। সমস্ত ডিটেইলস ফিল আপ করে আমি কন্টিনিউ করলেই কিন্তু আমার এটা পেমেন্ট হয়ে যাবে। তাহলে ডোমেইন কেনাটা বুঝতে পারলেন। আর কেন হোস্টিংয়ার থেকে কিনবো বুঝতে পেরেছেন? তাহলে আমরা হোস্টিংয়ার আপনাকে রেকমেন্ড করব যে আপনি হোস্টিংয়ার থেকে কিন্তু ডোমেইনটা কিনবেন। এটা বুঝতে পেরেছেন তো? ডোমেইনের পর একটা ভেরিফিকেশন যাবে। ওই ভেরিফিকেশনটা দেখাবে আপনাকে। ওখানে ভেরিফিকেশন ক্লিক করবেন। আপনার কিন্তু এটা অন হয়ে যাবে। হোস্টিং কিনবো। ওকে? তো চলুন হোস্টিং এর জন্য আমরা কি হোস্টিং বলতে কি ওয়েবসাইটের যত ফাইল আছে সমস্ত সার্ভারে যে সেভ করার যে স্পেস, সেই স্পেসটাকে আমরা বলবো। তা আমরা হোস্টিং কিনলাম। কত টাকা? ১৩৯ টাকা পার মান্থ। খুবই কম, তবে ৪ বছরের জন্য কিনতে হবে। ক্লেম দ্য ডিল, আমি ডিলটা ক্লেম করব। এখানে কিছু জিনিস দেখার আছে, ভালো করে দেখুন। আপনারা কোন প্যানেলটা মানে কোন প্ল্যানটা নেবেন? এই প্ল্যানটা হচ্ছে মান্থলি হচ্ছে ₹69 ফর বিগিনার্স। এটা কিন্তু নেবেন না। কেন নেবেন না? কারণ এখানে সিঙ্গেল সাইট ডোমেন হবে। মানে একটাই মাত্র ডোমেন আপনি ক্লেম করতে পারবেন। ২ টো ডোমেন কিন্তু ওখানে রাখতে পারবেন না। ঠিক আছে? তারপরে আপনাকে যেতে হবে প্রিমিয়াম প্ল্যান। দেখুন প্রিমিয়াম প্ল্যানটা সাজেস্ট করব আপনাকে। কেন নেবেন? কারণ এখানে মাল্টিপল ডোমেন কিন্তু করবেন। ক্লেম দ্য ডিল করলাম। এবার একটা ডোমেন ফ্রিতে পাবো ১ বছরের জন্য। ১ বছরের জন্য আমি ডোমেন পাচ্ছি। আমার খরচা হচ্ছে কত? ৳২,৬২৮ টাকা। তাহলে আমরা চাইবো কি যত বেশি দিনের আমি নিতে পারবো, তত যদি আমার কাছে বাজেট একটু থাকে আমি বেশি দিনের জন্য নেবো। তখন আমার টেনশন নেই। যেমন ধরুন ২ বছরে যদি ৪,২০০ এটা লাগবে। তাহলে আমি ৪৮ মাসে গেলাম। ৪৮ মাসে গিয়ে কিন্তু ৳৬,৬৭২ টাকা আমরা কিনছি। ওকে? এই যে কন্টিনিউ করব। ব্যাস এই যে কার্ডে পেমেন্টের জায়গায় চলে এসেছে, আমরা পেমেন্ট করলে পেমেন্ট হয়ে যাবে। তাহলে ডোমেইন হোস্টিং আমাদের কেনা হয়ে গেল। আমরা যতদূর দেখলাম যে আমাদের ডোমেইন হোস্টিং হয়ে গেছে। এবার ডোমেইনকে হোস্টিং এর সঙ্গে সংযুক্ত করা, যদি আপনি হোস্টিং এবং ডোমেইন একই জায়গা থেকে নেন তাহলে কিন্তু অটোমেটিক এটা কানেক্ট হয়ে যাবে। কিন্তু সবাই তো আর একই কোম্পানি থেকে ডোমেইন হোস্টিং কিনবে না। সেক্ষেত্রে আপনি কি করে কানেক্ট করবেন? সেই কানেক্টটা আমি এখন দেখাবো। অর্থাৎ এখন আপনি দেখবেন যে কিভাবে একটা ডোমেইনের সঙ্গে হোস্টিং কানেক্ট করতে হয়। এখন আমাদের কাছে আমরা ডোমেইন হোস্টিং কিনে ফেলেছি। আমাদের কাছে ডোমেইন এবং হোস্টিং দুটোই আমাদের কাছে চলে এসেছে। এখানের এই প্যানেলটা সম্পর্কে আমাকে একটু বুঝতে হবে। এই প্যানেলটা দেখুন, এখানে হোম রয়েছে, এখানে ওয়েবসাইট পয়েন্ট রয়েছে। অর্থাৎ এখান থেকে আপনি ওয়েবসাইটের লিস্টগুলো দেখতে পাবেন। যে ওয়েবসাইটগুলো আপনি এখানে এড করবেন সেগুলো দেখতে পাবেন। আচ্ছা, ধরে নিন আমি একটা এই হোস্টিংটা কিনেছি। এখানে আমার এগুলো নেই। মানে আপনার এখন যেমন আমার দেখাচ্ছে, আপনার কিন্তু কিছু থাকবে না। এগুলো খালি থাকবে। ওয়েবসাইট লিস্টে ক্লিক করব। এখানে এড ওয়েবসাইট দেখাবে। ওকে? এখানে যাবেন। এখানে গিয়ে আপনি এই যে দেখুন কাস্টম PHP এন্ড HTML প্যানেল, এটা যাবেন। একটু মন দিয়ে দেখবেন, আমরা আগে একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে রেখেছিলাম। ডাইরেক্ট আমি ওয়ার্ডপ্রেসে চলে যাচ্ছি। মন দিয়ে দেখুন, আমি এই পুরো স্ক্রিনটাকে ক্লিয়ার করে নিয়েছি। অ্যাকচুয়ালি থাকে এরকম, আপনারা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন তখন এইভাবে সম্পূর্ণ ভর্তি থাকে। তো আমাদেরকে কি করতে হবে? প্রথমেই কিন্তু এগুলোকে ক্লিয়ার করে নিতে হবে যাতে আমাদের মাইন্ড ডিস্ট্রাক্ট না হয়। এরপর আমরা চলে যাব সেটিং এ। আমাদের পরপর এই স্টেপগুলো কিন্তু করতে হবে। যদি আপনি প্রফেশনাল ওয়েতে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাতে চান তাহলে কিন্তু এগুলো করতে হবে। বাই ডিফল্ট আপনাদের কাছে কিন্তু
পার্মালিঙ্কে আমাকে যেতে হবে। পার্মালিঙ্কে যাওয়ার পর বাই ডিফল্ট কিন্তু প্লেনে থাকে। যদি প্লেনে না থাকে এটা কিন্তু পোস্ট নেমে প্লেন থেকে আপনাকে পোস্ট নেমে সিলেক্ট করে নিতে হবে। তাহলে কি হবে, আপনার সাইডের হ্যাক হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যাবে। তার আগে আমি একটু বলে দিই এখানে আমাদের কোন কোন অপশনগুলো রয়েছে। যেমন দেখুন, এটাকে ড্যাশবোর্ড বলা হয়। ড্যাশবোর্ড অর্থাৎ আপনার এখানে যত রকম অপশন আপনি কিন্তু এখান থেকে দেখতে পাবেন। এরপর হচ্ছে পোস্ট। পোস্টের মধ্যে আপনি যে ব্লগ পোস্ট করবেন সেই সমস্ত পোস্ট আপনি এখান থেকে দেখতে পাবেন। যেমন অল পোস্টে আপনার সমস্ত পোস্ট দেখতে পাবেন। আচ্ছা, অ্যাড পোস্ট, এখান থেকে আপনি পোস্ট তৈরি করতে পারবেন। ক্যাটাগরি অর্থাৎ আপনার একটা সাইডে আপনি একাধিক পোস্ট করবেন। কিছু আপনার মোবাইল রিলেটেড হতে পারে, কিছু আপনার টেক রিলেটেড হতে পারে। এই সমস্ত কিছুকে একেকটা ক্যাটেগরি ওয়াইজ ভাগ করা হয়। যেমন ধরুন, যা খুশি চ্যানেল করুন না কেন, ধরুন আপনি একটা মোবাইল শপ রয়েছে। মোবাইল মানে অ্যান্ড্রয়েড মোবাইল শপ। অ্যান্ড্রয়েডের মধ্যে যেমন ধরুন আপনি রেডমি একটা সাব ক্যাটেগরি করতে পারেন, আপনি ভিভো একটা সাব ক্যাটেগরি করতে পারেন, ওপো একটা সাব ক্যাটেগরি করতে পারেন। এইভাবে আপনি কিন্তু সাব ক্যাটেগরি করতে পারেন, ক্যাটেগরি করতে পারেন, সবই কিন্তু এখান থেকে করা যায়। এরপরে যে মিডিয়া সেকশন, এই মিডিয়া সেকশনে আপনি কি করতে পারেন, আপনি সমস্ত ছবি বা ভিডিও যা রেখেছেন সেগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন। এছাড়া আপনি কি করতে পারবেন, এটা হচ্ছে মেইন জায়গা, এখানে পেজ, এখানে পেজ ক্রিয়েট করতে পারবেন। যতগুলো আপনার সাইডের মধ্যে পেজ থাকবে অল পেজে ক্লিক করলে সমস্ত পেজ ওখানে দেখাবে। এবং অ্যাড নিউ, আপনি যদি নতুন কোনো পেজ তৈরি করতে চান তাহলে কিন্তু অ্যাড নিউ পেজ এখান থেকে করতে পারেন। আপনি অল পেজ থেকেও পেজ ক্রিয়েট করতে পারেন, সমস্ত পেজ নিচে দেখাবে, ওপরের দিকে আপনি অ্যাড নিউ পেজ, অ্যাড পেজ দেখতে পাবেন। অথবা আপনি যদি চান এই অ্যাড পেজ থেকেও কিন্তু আপনি ডাইরেক্ট একটা পেজ ক্রিয়েট করতে পারেন। তো আমি আবার ব্যাকে চলে যাচ্ছি। দেখুন, আমি পেজ দেখালাম, তারপরে যে কমেন্ট, আপনার সাইডে যদি কেউ কমেন্ট করে, কেউ কিছু মানে ব্লগে কমেন্ট করে বা পেজে কমেন্ট করেন, সে সমস্ত কমেন্ট কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। এরপর আমরা যেহেতু এটা আগে দেখিয়েছি যে অ্যাস্ট্রা থিম আমি আপলোড করেছি, তো সেই জন্য এটা অ্যাস্ট্রা দেখাচ্ছে। আমি আপনাকে সবসময় বলবো, যেহেতু আপনি বিগিনার, যদি আপনি ইন্টারমিডিয়েট বা এক্সপার্ট না হন, আমি বলবো আপনি অ্যাস্ট্রা দিয়ে করুন। যদি অ্যাস্ট্রা ইউজ করেন, এক্সপার্টের ক্ষেত্রেও খুব সুবিধা হবে। কেন না, যদি আপনি অ্যাস্ট্রা থিম ব্যবহার করেন, এর কতগুলো ফিচার্স যেগুলো আপনার ক্ষেত্রে প্রফিটেবল হবে। ১ নম্বর, এটা লাইট ওয়েট। এই থিমটা খুব ছোট, এই থিমটা কিন্তু খুব বড় না। যেহেতু ছোট সেহেতু আপনার লোড হতে খুব সহজেই এটি লোড হয়ে যেতে পারবে। আর ২ নম্বর হচ্ছে কি, এটা এসইও ফ্রেন্ডলি। র‍্যাঙ্ক ম্যাথ এটাকে কিন্তু খুব ইজিলি আপনি এখানে এটাকে মানে অ্যাড করতে পারবেন এবং ভালোভাবে কাজ করবে। এবং প্রি-মেড টেমপ্লেট রয়েছে, সেই টেমপ্লেট দিয়েও কিন্তু আপনি আপনার ওয়েবসাইটটিকে আরো সুন্দর করে বানিয়ে নিতে পারবেন। এরপরে আসছে অ্যাপিয়ারেন্স, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এটা হচ্ছে অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স এর মধ্যে কতগুলো পয়েন্ট রয়েছে যেগুলো আমরা চিনে নেব। অ্যাপিয়ারেন্স এর মধ্যে মেইন যেটা পয়েন্ট সেটা হলো থিম। অ্যাপিয়ারেন্স এর মধ্যে থিম ব্যাপারটা কি, এই যে অ্যাশটা, এটা একটা থিম। এখান থেকে আপনি থিম চেঞ্জ করতে পারবেন। যখন আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, তখন কিন্তু বাই ডিফল্ট আপনার ৩টে থিম থাকবে। যেমন ধরুন, যেই সালের রয়েছেন সেই সালের ওয়ার্ডপ্রেসের একটা থিম, তার আগের বছরের ওয়ার্ডপ্রেস একটা থিম, তার আগের বছরের একটা থিম। ধরে নিন এখন ২০২৫ চলছে, ২০২৫ এর একটা থিম থাকবে, ২০২৪ এর একটা থিম থাকবে, ২০২৩ এর একটা থিম থাকবে। আবার যখন ২০২৬ পড়ে যাবে, তাহলে ২৬ এর থাকবে, ২৫ এর থাকবে, ২৪ এর থাকবে। ৩টেই কিন্তু আমার কোনো প্রয়োজন নেই। আমরা কিন্তু সেগুলোকে ডিলিট করে দেব। সেখান থেকে আমরা এই অ্যাড থিমে যাব। অ্যাড থিমে গিয়ে আমরা থিমের নাম সার্চ করে নেব, যেটার নাম হচ্ছে অ্যাস্ট্রা। এই থিমটা আমরা কিন্তু ইনস্টল করে রেখেছি। এছাড়া উইজেট রয়েছে। উইজেট বলতে কোনটা? দেখুন, এই যে একটা আমি ওয়েবসাইট দেখতে পাচ্ছি, ওয়েবসাইটের মধ্যে এই যে সেকশন গুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে উইজেট বলা হয়। অর্থাৎ ফুটার, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। এগুলো সব কিন্তু উইজেট বলা হয়। এই উইজেট গুলো আপনি কিন্তু এইখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও রয়েছে মেনু, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, মেনু। এই মেনুতে গিয়ে আপনি আপনার সাইটের মেনু ক্রিয়েট করে নেবেন। অর্থাৎ সাইটে কি থাকবে। সাধারণত সাইটের মধ্যে কি থাকে, যেমন ধরুন থাকে হোম, হোমের পরে অ্যাবাউট আস, অ্যাবাউট আসের পরে আপনার ডিটেইল সার্ভিস বা প্রোডাক্ট সম্পর্কে থাকে। তারপর থাকে একটা ব্লগ পেজ, যদি ব্লগ পেজ থাকে তাহলে ব্লগ পেজ থাকলো, বা নিউজ লেটার পেজ থাকলো। তারপর আপনি কন্টাক্ট আস পেজ রাখবেন। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ওয়েবসাইটের পরিচয়। এই যে ৫টা ওয়েবসাইটের মেনু, এগুলো কিন্তু দিতেই হয়। তো এইখানে মেনুতে গিয়ে কিন্তু আমি মেনু ক্রিয়েট করে নিতে পারবো। কোথায় গিয়ে মেনু ক্রিয়েট করব? আশা করি বুঝতে পেরেছেন। আমি মেনুতে গেলাম, মেনুতে গিয়ে মেনু ক্রিয়েট চলে আসুন, দেখুন এখানে আপনি
পেজ বলে অপশন দেখতে পাচ্ছেন। এখানে দুটো পেজ রয়েছে, একটা অল পেজ এবং একটা অ্যাড নিউ মানে অ্যাড পেজ। তো আমি এখানে অল পেজ যেহেতু আমাদের কোনো পেজই নেই, আমি সব ডিলিট করে রেখেছি। অ্যাড পেজে চলে গেলাম। অ্যাড পেজে গিয়ে আমি একটা পেজের নাম দেবো যেটার নাম হচ্ছে হোম। হোম লেখার পর আমি অ্যাস্টা পয়েন্টে চলে যাব। অ্যাস্টা পয়েন্টে যাওয়ার পর কয়েকটা খুব গুরুত্বপূর্ণ সেটিং, সেগুলো কিন্তু আমাদেরকে করে নিতে হবে। আশা করি আগে দেখিয়েছি আপনাদেরকে, আপনি একটু দেখে নিন। এখানে যে ৪ টে অপশন রয়েছে তার মধ্যে আমি ফুল উইডথ চুজ করব। তারপর আমি এখানে ডিফল্ট বা আনবক্স শুট করব। তারপর সাইড বারের মধ্যে নো সাইড বার চুজ করব। তারপর এখানে চলে আসব। এখানেও কিন্তু আনবক্স সিলেক্ট করব। আর এখানে ডিসেবল আমি এখন বর্তমানে আমি সমস্ত কিছু ডিসেবল করে দিচ্ছি। সমস্ত কিছু হেডার, ফুটার এবং ব্যানার এরিয়া। যেহেতু আমরা একটা ল্যান্ডিং পেজ, আমাদের প্রথম কাজ হবে একটা ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি একটা ভালো ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন, কেল্লা ফতে আপনি বিজনেস অটোমেটিক্যালি তৈরি করবেন। ল্যান্ডিং পেজ কোথায়, কোথায় লাগে একটু বলে নিই। তারপরে আমরা ল্যান্ডিং পেজের গুরুত্ব শিখব। এখন আমি এটাকে পাবলিশ করে দিই। তারপর আমি বলি যে ল্যান্ডিং পেজ কোথায় লাগে। দেখুন, আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, আপনার ল্যান্ডিং পেজ লাগবে। আপনি যদি লিঙ্ক বিল্ডিং করেন, আপনার ল্যান্ডিং পেজ লাগবে। আপনি যাই করুন না কেন, আপনি কোনো প্রমোশন করবেন, আপনার ল্যান্ডিং পেজ লাগবে। আপনি গুগল প্রমোট করবেন, ল্যান্ডিং পেজ লাগবে। তাই ল্যান্ডিং পেজের গুরুত্ব খুবই অপরিসীম। বলতে বলতে আমাদের পেজ তৈরি করে ফেলেছি। এই পেজটা দেখতে কেমন লাগছে সেটা আমি একটু দেখে নেব। আমি এখান থেকে ক্লিক করেও আমি ভিউ পেজ করতে পারি, অথবা আমি এখান থেকে কপি করে আমি যদি নিউ ট্যাবে খুলি তাহলে কিন্তু আমি পেজটা দেখতে পাবো। দেখুন, আমি পেজটা দেখতে পাচ্ছি। এখন আমি যদি মেইন পেজটা সার্চ করি তাহলে কিন্তু আমি এই পেজটা দেখতে পাচ্ছি না। কিন্তু আমি যদি এই লিঙ্কটা ক্লিক করি তাহলে এই পেজটা দেখতে পাচ্ছি। আমি চাই আমাদের মেইন পেজের মধ্যে এই পেজটা দেখাবে। সেক্ষেত্রে আমি কি করব? দেখুন, আমি একদম এটা কেটে দিলাম। ওয়ার্ডপ্রেসের সেই থিমে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমার কাজ হবে সেটিংসে যাওয়া। সেটিংস থেকে রিডিং। রিডিংয়ে যাবেন। রিডিংয়ে যাওয়ার পর এখানে যে দেখুন দুটো অপশন রয়েছে, একটা লেটেস্ট পোস্ট এবং একটা স্ট্যাটিক পেজ। এই স্ট্যাটিক পেজে ক্লিক করবেন। হোম পেজটাকে আমি হোম সিলেক্ট করে দেবো, জাস্ট সেভ করে দেবো। সিম্পল। আপনি দেখবেন আপনার সাইট চেঞ্জ হয়ে গেছে। বুম! দেখুন আমাদের মেইন পেজে ভালো করে দেখবেন, আমরা এখন এলিমেন্টর ইনস্টল করব। দেখুন, এখানে আপনি যখন প্রথম ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, অনেকগুলো প্লাগইন থাকবে। সেই প্লাগইনের মধ্যে আপনি শুধুমাত্র লাইট স্পিড ক্যাচে ছাড়া সমস্ত প্লাগইন আনইনস্টল, ডিঅ্যাক্টিভেট এবং ডিলিট করে দেবেন। শুধুমাত্র এই প্লাগইনটাকে আপনি ডিঅ্যাক্টিভেট করবেন, কিন্তু ডিলিট করবেন না। এটা পরবর্তীকালে কাজে লাগবে। তবে এখন এটা অ্যাক্টিভেট করার কিচ্ছু দরকার নেই। প্লাগইন এলিমেন্টার পেজ বিল্ডার দিয়ে আমি এখন পেজের সমস্ত ডিজাইনগুলি তৈরি করব। তো চলুন, আমাদের এই যে সুন্দর আমাদের একটা প্লাগইন আমরা দেখতে পাচ্ছি এলিমেন্টার পেজ বিল্ডার, এটাকে আমরা ইনস্টল করে নেব। অ্যাক্টিভেট করার পর আমি চলে যাব এর মেন পেজে, অর্থাৎ পেজটা আমি এখন তৈরি করব। দেখুন, এখানে আমি যখন প্রথম দেখতে পাবো, এখন কিন্তু আমাদের এলিমেন্টার পেজ বিল্ডার দেখাচ্ছে না। এটাকে দেখানোর জন্য আমাকে যেটা করতে হবে, এখানে এডিট সেকশনে যেতে হবে। দেখতে পাচ্ছেন এই যে এডিট সেকশন রয়েছে, এই যে পেজ থেকে আমি এডিট সেকশনে, হোমের মধ্যে এডিট সেকশনে এলাম, এডিটে গেলাম। এডিটে যাওয়ার পর আমাদের টপ লেফট কর্নারে আমি দেখতে পাচ্ছি এডিট উইথ এলিমেন্টার। আমাকে বলতে চাইছে যে আপনি ওয়ার্ডপ্রেসের সঙ্গে এডিট করবেন, না আপনি এলিমেন্টারের সঙ্গে এডিট করবেন। ডেফিনেটলি আমি এলিমেন্টারের সঙ্গেই এডিট করব। তো আমি এডিট উইথ এলিমেন্টার একে পারমিশন দিয়ে দিলাম এবং এলিমেন্টার পেজ বিল্ডারের মধ্যে আমরা ঢুকে গেলাম। আমাদের কাজ এখান থেকে শুরু হচ্ছে। এখানে আমি বলেছিলাম ৩ টে অপশনের কথা। এখানে দেখুন, এখানে ৩ টে অপশন রয়েছে। এটা হচ্ছে যে ফ্লেক্স বক্স, আর এটা হচ্ছে গ্রিড। ফ্লেক্স বক্স হচ্ছে একটা নির্দিষ্ট বক্স প্রোভাইড করে। এটা ১, এটা ২, এটা ৩, এটা ৪, এটা ৩ ছোট বড় এইভাবে। এটা গ্রিড ভিউ, এটা উপরে দুটো নিচে একটা, এইভাবে বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে। এছাড়াও গ্রিড ভিউ কি? গ্রিড ভিউ হচ্ছে আপনি যদি এটা নেন, দুটো পাশাপাশি বক্স খুলে যাবে। আপনি দুটো ভরতে পারেন। এটা আপনি উপর নিচেও, এটা ৪ টে, এটা নিচে ৩ টে, এটা ৪ কোণে ৪ টে, এইভাবে রয়েছে। এই দুটো অপশনই কিন্তু আমাদের এখানে রয়েছে। একটা হচ্ছে কন্টেইনার, একটা গ্রিড ভিউ। মানে যেটা আমি এখানে দেখতে পাচ্ছি, সে দুটোই কিন্তু আমি এখানে লেআউট হিসেবে দেখতে পাচ্ছি। ওকে, এইবার আমি একটা ফ্লেক্স ভিউ নিলাম। আমি ফ্লেক্স ভিউ নিয়ে আমি যদি দেখি
তাহলে দেখতে পাবো যে এখানে একটা ফুল বক্স নিয়ে নিয়েছে, কিন্তু যদি আমি এখানে কোনো একটা ছবি দিয়ে দিই, যেমন ধরা যাক আমি ছবিটা দিয়ে দিলাম, তারপর এটাকে যদি সেভ করি, তাহলে আমি কি দেখব? আমি এখানে কিন্তু এখানে ফাঁকা জায়গা, এখানে ফাঁকা জায়গা দেখতে পাবো। তার জন্য আমাদেরকে কি করতে হবে? তার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো, এইখানে দেখুন বক্স আছে, এখানে ফুল উইথ করে দিতে হবে। দেখুন এটা ফুল উইথ হয়ে গেছে। এখন যদি আমি কোনো একটা এলিমেন্ট এখানে যোগ করে দিই, তাহলে কিন্তু আমি কি দেখতে পাবো? আমি কিন্তু ফুল লেখাটা এইদিকে চলে গেছে, ঠিক আছে? আমি যদি এটাকে বক্স করতাম, তাহলে লেখাটা কিন্তু এই জায়গা থেকে শুরু হতো। এখন এটাকে আমি সেভ করলাম, পাবলিশ করলাম। তারপর আমি যদি দেখি, আমি দেখব একদম আমার যেখানে যাওয়ার একদম প্রথম থেকে শুরু হচ্ছে। এখন আমি চাইছি এই লেখাটা মাঝখানে থাকবে, ঠিক আছে? তো আমি কি করব? এখানে ক্লিক করার পর এই যে স্টাইলে গিয়ে আমি এটাকে মাঝখানে করে দেব। এটাকে আমি সেভ মেরে দেব। তাহলেও কিন্তু এখানে আমাদের মাঝখানে লেখাটা চলে আসবে। অনেক থাকে না যে প্রথমে আমি হেডিং দিলাম, দিয়ে এটা করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপর আমি কি করতে পারি? এরপরে আমাদেরকে দেখতে হবে যে আ আমি যদি এটার ডিজাইন চেঞ্জ করব। তো আমি দেখি এটার ডিজাইন কিভাবে চেঞ্জ করা হয়। এই যে টাইপোগ্রাফিতে গেলাম, টাইপোগ্রাফিতে গিয়ে মানে কার ডিজাইন চেঞ্জ করব? এর। এই লেখাটার ডিজাইন চেঞ্জ করব। ডিজাইন চেঞ্জ করার জন্য আমি এখানে দেখুন ফন্ট ফ্যামিলি চেঞ্জ করছি। এই দেখুন এখানে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করছি। এখানে আমি ফন্ট ফ্যামিলি চেঞ্জ করছি। ওকে? এবার এই লেখাটার সাইজ বাড়া-কমা করতে পারি। আচ্ছা, আর কি করতে পারি? এই লেখাটা এত পাতলা, আমি চাইছি একটু মোটা হোক। মানে একটু ভালো দেখাক, একটু মোটা হোক। তো মোটা করার জন্য আমি একটু মোটা করে দিলাম। দেখুন মোটা হয়ে গেছে। আ লোয়ার কেস আছে, আপার কেস আছে, আর ক্যাপিটালাইজড আছে। ক্যাপিটালাইজড বলতে হচ্ছে আপনার ১ম অক্ষরটা বড় হাতের থাকবে, তারপরেরগুলো সব ছোট হাতের হবে। সেটা এখানে রয়েছে। এর মাঝে স্টাইল রয়েছে। স্টাইল মানে আমি এটাকে নরমাল দেখতে পাচ্ছি। এটাকে আপনি ইতালিক অর্থাৎ একটু কার্ভ করতে পারেন। এছাড়াও এটাকে আপনি আ একটু বোল্ড করতে পারেন। ঠিক আছে? এইভাবে এটা করতে পারেন। এরপর কি আছে? ডেকোরেশন করতে পারেন আপনি। যেমন ধরুন ওপরে একটা নিচে একটা আন্ডারলাইন করতে পারেন। উপরে একটা আন্ডারলাইন করতে পারেন। আপনি মাঝখানে এই লেখাটাকে কেটে দিতে পারেন। যে এটার টাকা মানে এটা কেটে এত এটার জন্য এটার সময় লাগে এটা। আ এছাড়াও আপনি কিছুই করতে পারেন না। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে লাইন স্পেসিং মানে এই যে লাইনটা রয়েছে, এই লাইনটাকে আপনি নিচে আমি আরেকটা লাইন দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে? আমি ২ টো লাইন দিলাম। আমি আবার চলে যাই যেখানে ছিলাম। টাইপোগ্রাফিতে ছিলাম আমি। দেখুন, আ আমি কি করেছি লাইন স্পেসিং, দেখুন ২ টো লাইন, এটাকে বিআর দিয়ে দিলে ভালো হয়। আর লেখাটা আমি একটু দেখে নিই। দেখুন লেখাটা এখানে ২ টো লাইন আ কি হয়েছে? একই লাইনে হয়ে গেছে। আমি এটা চাই না। আমি চাই যে এর নিচে এই লাইনটা একটা শিখে রাখুন। এখানে আমি একটা কি করব? একটা কোড দেব। বিআর কি দিলাম? বিআর মানে এই কোটেশন এদিকে একটা দিয়ে আমি বিআর লিখে যদি আমি এটা দিই, তাহলে কিন্তু পরপর লাইন চলে আসবে। এটা কিন্তু মাথায় রাখবেন। ঠিক আছে? এরকম ছোটখাটো ২-১ টা জিনিস আমি দেখাবো। সেগুলো এটা কিন্তু কোড না। ১-২ টো HTML ট্যাগ। ঠিক আছে? এইটুকু আমাদেরকে করতে হবে। আচ্ছা, আমি স্টাইল এ টাইপোগ্রাফিতে চলে যাই যেখানে আমি শেখাচ্ছিলাম। এখানে দেখুন এই ২ টো লাইন রয়েছে। আমি এখানে লাইন স্পেসটাকে একটু বাড়াচ্ছি। বুঝতে পারছেন কোনটা বাড়ছে? মানে ২ টো লাইনের হাইটটা বাড়ছে। এবার চাইছি এই যে লেটার গুলো রয়েছে, এই লেটার গুলোর স্পেস বাড়াবো। সেক্ষেত্রে আমি কি করব? আমি এটাকে কম বেশি করতে পারি। ঠিক আছে? খুব সুন্দর একটা লুক আসছে আস্তে, আস্তে। তারপরে কি? ওয়ার্ড স্পেসিং। প্রত্যেকটা যে ওয়ার্ড রয়েছে, এই যে দেখুন একটা ওয়ার্ড, ইউর একটা ওয়ার্ড, এই ওয়ার্ড গুলো স্পেস হচ্ছে। আমি লেটার স্পেসিংটা কমিয়ে দিলাম। দিয়ে ওয়ার্ড স্পেসিংটা আমি বাড়িয়ে দিলাম। বুঝতে পারছেন? আবার ওয়ার্ড স্পেসিংটা কমিয়ে দিলাম। লেটার স্পেসিং বাড়িয়ে দিলাম। বোঝা যাচ্ছে বিষয়টা? আমার টাইপোগ্রাফি বোঝা গেল। এইবার টাইপোগ্রাফির পর আমার কি রয়েছে? টাইপোগ্রাফির পরে রয়েছে টেক্সট।
এই যে আমরা যে স্ট্রোক বলতে এই যে লেখাটা, এই লেখাটার পরে একটা রেখা কিন্তু আমরা টানতে পারি। যেমন ধরুন আমি যদি এটাকে মানে এ একটা কালার দিয়ে ঘেরে থাকবে, ডি একটা কালার দিয়ে ঘেরে থাকবে, এটা কিন্তু আমি করতে পারি। যেমন ধরুন আমি এটা এখানে ব্ল্যাক রয়েছে, তাহলে এটার কালারের সঙ্গে যদি ব্ল্যাকটা খুব ভালো যাবে, আমি একটু করছি দেখুন। বুঝতে পারছেন স্ট্রোকটা কি হচ্ছে? স্ট্রোকটা কি মানে এই লেখাটার বাইরে কিন্তু একটা লেখা দিচ্ছে। এটাকে আমি কি করব, আর একটু সুন্দর করার জন্য আমি এর থেকে একটু ডিপ আমি দিলাম। আবার টাইপোগ্রাফিতে স্ট্রোকে ছিলাম, স্ট্রোকে চলে যাই। স্ট্রোকে গিয়ে যদি আমি একটু কমাই, আশা করি বুঝতে পারছেন বিষয়টা, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমি দরকার নেই, এটা ভালো লাগে না দেখতে, স্ট্রোক আমি বন্ধ করে দিলাম, ঠিক আছে? তো আমি আবার চলে যাচ্ছি টাইপোগ্রাফি, স্ট্রোক বোঝালাম, তারপরে যে শ্যাডো, এই লেখাটাকে আপনি একটু শ্যাডো দিতে পারেন। শ্যাডোতে কি হবে আশা করি বুঝতে পারছেন, যে দেখুন একটা কালার কিন্তু মানে ছায়ার মতো চলে এসেছে। এটাকে আপনি হরাইজন্টালি মুভ করাতে পারেন, এটা ভার্টিক্যালি মুভ করাতে পারেন, আপনি কিন্তু এগুলো করাতে পারেন। এগুলো কিন্তু প্রত্যেকটা পয়েন্টকে আপনাদেরকে কিন্তু করে দেখতে হবে, প্রত্যেকটা জিনিস কোথায় কোথায় কোনটা কাজ করছে আপনাকে কিন্তু করতে হবে। কেন না, আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, আপনার যদি এগুলো প্র্যাকটিস করে রাখেন, বললো যে লেখাটা ঠিক একটা হালকা করে একটা ছবি আছে, সেই ছবিটা একটু শেড পড়বে, তখন আপনি খুঁজে পাবেন না কোথায় আছে। তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে প্রত্যেকটা পয়েন্টকে, ঠিক আছে? আচ্ছা, এটা বুঝলাম। আচ্ছা, এটাকে আমি কি করব, আমি শ্যাডো আমার দরকার নেই, শ্যাডোটাকে আমি বন্ধ করে দেবো। যখন আমি বন্ধ করতে চাইবো, জাস্ট এই যে রিফ্রেশটাকে আছে, এটাকে টিপে দিলে কিন্তু আমাদের বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? এরপর আমি কি করব, এই লেখাটা নরমালি রয়েছে, এইখানে দেখুন নরমালি কালার রয়েছে, যে টেক্সটের কালারটা এটা রয়েছে। আমি চাই কালারটাকে চেঞ্জ করব, কালারটাকে চেঞ্জ করে আমি একটা কালার দেব। দেখুন কালারটা হয়ে গেছে। এখান পর্যন্ত বুঝতে পেরেছেন তো? আচ্ছা, স্টাইল গেলাম, এবারে অ্যাডভান্সে গিয়ে কি করব, আমরা এর প্যাডিং করব, মার্জিন করব। চলুন এই লেখাটাকে যদি আমি মাঝখানে রাখি, তাহলে তো মার্জিন প্যাডিং বুঝতে পারবো না। তো এটাকে এইদিকে আনতে হবে, দিয়ে মার্জিন প্যাডিং বুঝতে হবে। ভালো করে শুনে রাখুন, মার্জিন হচ্ছে যে কন্টেনারের উপরে আপনি কাজ করছেন, মার্জিন মানে তার বাইরের অংশটা। আর প্যাডিং হচ্ছে যেই কন্টেনারের উপর কাজ করছেন তার ভেতরের অংশটা। তাহলে আমি যদি এর মার্জিন করি, তাহলে এই লেখাটার বাইরে কিন্তু ট্রান্সফার হবে। আর যদি আমি এর প্যাডিং করি, তাহলে এর ভেতরে চেঞ্জ হবে। তার আগে আমাদেরকে এই দুটো পয়েন্ট বুঝে নিতে হবে। এই দুটো পয়েন্ট কি? এটা হচ্ছে এই যে 4টে পয়েন্ট আছে, টপ মানে উপরের দিকটা, রাইট মানে ডান দিক, বটম মানে নিচের দিক, এবং লেফট মানে বাঁ দিক। তো এই যে প্রত্যেকটা দিক আমি যদি এটাকে লিঙ্ক করে রাখি, তাহলে আমি যদি এখানে 10 বাড়াই, তাহলে দেখুন প্রত্যেকটা দিকে 10 বেড়ে গেছে। আমি কমিয়ে দিলাম, আমি শুধুমাত্র টপে, তাহলে কি হলো, ওপরের দিকে মার্জিন কিন্তু 20 বাড়লো। আবার লেফটে আমি এখানে 20 দিলাম, দেখুন শুধুমাত্র লেফট থেকে 20 সরে গেল। খুব ভালো করে লক্ষ্য করুন, বাইরের দিকে সরে এসেছে কিন্তু, এটা বোঝা গেল? এবারে আসি প্যাডিং এর কথায়। প্যাডিং এ আমি এখন লেফটে 40 দেব। ভালো করে দেখুন কোথা থেকে সরছে, এর ভেতরের অংশ সরছে। এর আগে সরেছিল কোথায়? আবার দেখুন এখানে আমি কি করব, এখানে 20 জায়গায় 40 করে দিলাম, দেখুন কোনটা সরছে, বাইরের অংশটা সরে যাচ্ছে। আর যখন আমি এখানে দিচ্ছি, এই প্যাডিং এ দিচ্ছি, তখন ভেতরের অংশটা সরছে। বুঝতে পেরেছেন? দেখুন এই তো আমি লেখাটা লিখেছি, এই লেখাটার ব্যাকগ্রাউন্ডে আমি চাইছি একটা ছবি আসবে, আর একটা হালকা করে ব্ল্যাক লেয়ার থাকবে, তার উপরে এই লেখাটা করবে, খুব দুর্দান্ত লাগবে। সেটা এখন আমি করে দেখাবো। যেমন ধরুন আমি চাইছি লেখা নয়, একটা ভিডিও থাকবে, ব্যাকগ্রাউন্ডে একটা ভিডিও থাকবে, ভিডিওটা চলবে এবং লেখা একটা সুন্দর থাকবে। ব্যাকগ্রাউন্ডে গেলাম,
ব্যাকগ্রাউন্ডে গিয়ে নর্মাল ব্যাকগ্রাউন্ড, সেখান থেকে আমি একটা ভিডিও দিচ্ছি। কি ভিডিও দেব? ইউটিউবের ভিডিও দেব। আমার এখানে পেস্ট করে দেবো। ঠিক আছে, এখানে পেস্ট করে দিলাম। দেখুন আমার ভিডিওটা কিন্তু চলে এসেছে। ঠিক আছে, এইবার আমাদের কতগুলো সমস্যা দেখা দিচ্ছে। সমস্যাটা হচ্ছে ভিডিওটার আমি চাইছি 20 সেকেন্ড থেকে 50 সেকেন্ড পর্যন্ত কন্টিনিউ চলতেই থাকবে। তো আমি এটাকে কি করব, এখানে 20 সেকেন্ড আর এখানে এন্ডটা হচ্ছে 50 সেকেন্ড। আচ্ছা, ওয়ান প্লে করবেন, যদি আপনি ওয়ান প্লে করতে চান তাহলে এটাকে আপনি অন করে দেবেন, একবারই চলবে, তারপর বন্ধ থাকবে। প্লে অন মোবাইল, মোবাইলে কি চালাতে চান তাহলে এটাকে প্লে অন মোবাইল করবেন, আপনার মোবাইলে কিন্তু এটা চলবে। হয়ে গেল। এরপর আপনি ব্যাকগ্রাউন্ড ফলব্যাক, আপনার যদি ব্যাকগ্রাউন্ড যদি না দেখতে পান, ধরুন নেট নেই, কারো তো হতে পারে বেশি নেট নেই, সেখানে আপনি এখানে একটা ছবি দিয়ে রাখবেন, যদি ওর ভিডিওটা না দেখা যায় তাহলে কিন্তু এখানে সেই ছবিটা দেখাবে। এখন ব্যাপারটা হচ্ছে আমি এটাকে করলাম, করে আমি যদি ছবি মানে সার্চ করি তাহলে দেখব আমার ভিডিওটা কিন্তু দেখাচ্ছে, কিন্তু ভিডিওটা সেইভাবে ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? কারণ এইটুকু স্ক্রিনই আমাকে দেখাচ্ছে, এর বাইরে তো দেখাচ্ছে না। কিন্তু আমি চাই এটা একটু বড় স্ক্রিনে দেখাবে। আমি টপ বাড়ালাম 200 আর বাটন বাড়ালাম 100। ওকে, এটাকে সেভ মেরে দিলাম। এখন আমি এটা যদি দেখি তাহলে কি দেখতে পাবো, এখন আমার একটা সাইজ এসে গেছে। বুঝতে পেরেছেন? এখানে প্যাডিং বাড়িয়ে দিলেন, আপনার কাজ কিন্তু মিটে গেল। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এইবার আমি দেখছি যে সবই তো দিলাম, এই যে এটা চলছে, এর ব্যাকগ্রাউন্ডে এটা চললে এই লেখাটা তো আমি কিছু বুঝতে পারছি না। আর 2 নম্বর কথা, এই লেখাটাকে আমার এখানে চলবে না, লেখাটা আমার এইখানে দিতে হবে। কি করব? তার জন্য আমাকে কয়েকটা অপশন আছে, মন দিয়ে দেখুন, করতে হবে। আমরা চলে যাব কোথায়? আমাদের যেখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড ওভারলেতে চলে যাব। ব্যাকগ্রাউন্ড ওভারলেতে গিয়ে কি করব, এর ওপরে আমি একটা ওভারলে দেব। ওভারলে দিয়ে এইখানে আসবো, ক্লাসিকে যাব, এখানে গিয়ে আমি একটা ব্ল্যাক দিয়ে দিই। ঠিক আছে, ব্ল্যাক দিয়ে দিলাম। ব্ল্যাক দিয়ে দেওয়ার পরে দেখুন এইবার আমার অপাসিটিটাকে কমানো বাড়ানোর ব্যাপার আছে। কতটা বেশি বা কম দিলে এটা দেখতে পাওয়া যাবে। দেখুন এখন কিন্তু আমি লেখাটা বুঝতে পারছি, পরিষ্কারভাবে বুঝতে পারছি। ক্লিয়ার? বোঝা গেল তো? আমি এখন বুঝতে পারছি। দেখুন ভিডিওটাও চলছে, আমি লেখাটাও বুঝতে পারছি। এরপর সবই তো আছে, ঠিক তো বুঝতে পারলাম, কিন্তু এই লেখাটা একদম টাচ হয়ে গেছে, যেটা একদম প্রফেশনাল না। সেটা করতে গেলে আমাকে কি করতে হবে? প্যাডিং করতে হবে। একে আমাকে প্যাডিং করতে হবে। চলুন আমরা প্যাডিং এ যাই। এই লেখাটাকে আমরা এডিটে যাব, এডিট থেকে প্যাডিং এ যাব। প্যাডিং এ গিয়ে আমি একে কি করব? আমি চাইছি একে আ ল বাট লেফটে এটাকে আমি 200 সরিয়ে দেব। এই সবগুলোই সরে গেছে। দেখুন এ লিঙ্ক হয়ে গেছে বলে সব সরে গেছে। বুঝতে পারছেন তো? ক্লিয়ার করে এটাকে বন্ধ করে আমি লেফটে আ এটা 100 করে দিলাম। ১০০ করে দিলাম। ১০০ নয়, আরো বাড়াতে হবে। ৫০০ করলাম। দেখুন ঠিকঠাক চলে এসেছে। এর মার্জিনটাকে আমি বাড়াবো। টপে আমি ১০০ দিলাম। ঠিক আছে? দেখুন আমার কিন্তু মাঝখানে চলে এসেছে। এটাকে আমি চাইছি ধারের দিকে নিয়ে যেতে, আমি ধারের দিকে নিয়ে যেতে পারি। এটাকে আমি মাঝখানে নিয়ে আসতে পারি। এটাকে আমি এদিকে নিয়ে আসতে পারি। আমি যেটা খুশি কিন্তু এটাকে আমি করতে পারি। ঠিক আছে? তো এইবার আমি চাইছি লেখাটার কালার আমার ফুটছে না। কালার ফোটাতে গেলে আমাকে কি করতে হবে? কালার ফোটাতে গেলে আমাকে চলে যেতে হবে এডিটে যেতে হবে। এডিটে গিয়ে স্টাইল, স্টাইল থেকে আমাকে এই দেখুন কালার দেখতে পাচ্ছেন? এই কালারে গিয়ে আমি এটাকে হোয়াইট করে দেব। ব্যাস, সিম্পল, আমার ফুটে গেছে। আমাকে এখানে স্লাইড শো মানে স্লাইডার লাগাতে হবে। সেই স্লাইডার আমি কি করে করব সেটা আমি একটু দেখে নিই। এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে আরেকটা অপশন আমি নিয়ে নিচ্ছি। ভালো করে দেখবেন। এইখানে আমি জাস্ট এটাকে ফুল উইডথ করে নিলাম। এরপর আমি এখানে এটা সাইজ
হাইটটাকে আমি বাড়াতে পারি, এবারে সাইজ করে নিলাম, ধরুন এটাকে আমি 500 করে নিচ্ছি। 500 করে নিই, মানে একদম এটা হচ্ছে যে ছবির ক্ষেত্রে এটা প্রপার সাইজ, এটা 500 করে নিলে একদম প্রপার সাইজ হয়ে গেল। এরপর আমি এখানে কি করব, স্লাইড শো লাগাবো, তাই তো? স্লাইড শো লাগাবো, তার জন্য আমাকে যেতে হবে, এই যে দেখুন স্লাইড শো, স্লাইড শোতে যাবো, গিয়ে এখান থেকে আমি কিছু ছবিকে ইনস্টল করে দেবো। এখান থেকে এইখান পর্যন্ত কিছু ছবি আমি এখানে ইনসার্ট করে দিলাম। ওকে, তারপরে এটাকে ইনসার্ট টু গ্যালারি করলাম, দেখুন আমার ছবিগুলো কিন্তু প্রপার ওয়েতে চলে এসেছে। এখানে কিছু বুঝতে হবে, আমি এটাকে সেভ করি, সেভ করে আমি আপনাকে দেখাই। দেখুন ছবিগুলো আমার কিন্তু স্লাইড আকারে চলে এসেছে। আমি যদি কিছুক্ষণ ওয়েট করি তাহলে দেখবো এই ছবিগুলো কিন্তু অটোমেটিক চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, আমার স্লাইড শো চলে এসেছে। কিন্তু এইভাবে যদি আমি সাইডে স্লাইড শো করি, আমার তো সাইডটা প্রফেশনাল হচ্ছে না, আমাকে তো প্রফেশনাল বানাতে হবে। তার জন্য আমাকে কিছু জিনিস দেখতে হবে, মন দিয়ে দেখুন। এই যে স্পিডটা, এই স্পিডটাকে আমি একটু কমিয়ে দেবো। এখানে মনে রাখতে হবে পার 1000 মিলি সেকেন্ড মানে এমএস, মানে মিলি সেকেন্ড মানে হচ্ছে 1 সেকেন্ড। এখানে 5 সেকেন্ড বাদে বাদে চেঞ্জ হচ্ছে, এটাকে আমি 3 সেকেন্ড করে দেবো। ওকে, পাবলিশ করব। এখন যদি পাবলিশ করি তাহলে আমি দেখতে পাবো এটা কিন্তু একটু স্পিডে কিন্তু চেঞ্জ হবে, মানে স্ট্যান্ডার্ড স্পিডে চেঞ্জ হচ্ছে। ওকে, বোঝা গেল? পরের পয়েন্ট কি আছে? পরের পয়েন্ট আছে হচ্ছে ফেড। এটাকে আমি বিভিন্নভাবে কিন্তু চেঞ্জ করতে পারি। যেমন এই স্লাইডারটা যদি দিই, লেফট থেকে রাইটে আসবে, রাইট থেকে লেফটে যাবে, এইভাবে কিন্তু চলতে থাকবে। এবার এটা কতক্ষণ ধরে হবে সেটা এখানে নির্ভর করছে। আমি যদি এখানে 1 করে দিই তাহলে খুব স্পিডে যাতায়াত করবে। আমি এটাকে যদি 9 করে দিই, খুব আস্তে আস্তে যাতায়াত করবে। দেখুন, ঠিক আছে? আচ্ছা, এইবার ব্যাকগ্রাউন্ড পজিশন, এটাকে আপনি বিভিন্ন সেন্টারে, মানে যে আপনার যে ছবিটা রয়েছে সেই ছবিটাকে আপনি সেন্টার করে দিতে পারেন। আপনি ছবিটাকে রাইট করে দিতে পারেন। ঠিক আছে, দেখুন ছবিটা এখন রাইট হয়ে গেছে, টপ রাইট হয়ে গেছে। ছবিটাকে টপ সেন্টার করে দিচ্ছি। এর ওপরে একটা ব্যাকগ্রাউন্ড ওভারলে লাগাতে হবে, কারণ এইভাবে যদি থাকে এই তো আমি লিখতে পারবো না, তো লিখতে হবে কিছু। সেটার জন্য আমি ব্যাকগ্রাউন্ড ওভারলেতে যাব। ব্যাকগ্রাউন্ড ওভারলেতে গিয়ে আমি এখানে কালার করব, জাস্ট কালার। এখান থেকে আমি ব্ল্যাক চুজ করব, ব্ল্যাক বা ব্লু, মানে যেটা সে চাইবে সেই কালার চুজ করব, এবং ওপাসিটিটাকে আমার যতটা দরকার আমি করে দেব। এখন আমার একটা সুন্দর কালার কিন্তু হয়ে গেছে, দেখুন। এরপরে আমি যদি এখানে লিখতে চাই, সুন্দর লেখা যাবে। লেখা কি করে হয় আমি আগে দেখালাম, যে হেডিং দিয়ে এভাবে আপনারা কিন্তু ডিজাইন করতে পারেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা গেল স্লাইডারের কেস। এইবার আমি চাইছি যে এইখানে সাইডটা তো বানালাম, কিন্তু এখানে একটা সুন্দর একটা বর্ডার থাকবে, একটা হোয়াইট একটা বর্ডার থাকবে চারিদিকে। সেটা আমি কি করব, এখান থেকে বর্ডার থেকে আমার করতে পারবো। এই বর্ডারে গিয়ে আমি যদি একটা বর্ডার দিয়ে দিই, ডিফল্ট নন নন না, আমি একটা হচ্ছে সলিড বর্ডার দেব। সলিড বর্ডারে আমার কত হবে, চারিদিকে 1 1 করে থাকবে, আর কালারটা হবে হচ্ছে রেড। দেখুন, তারপরে আমি যদি এটাকে পাবলিশড করি তাহলে আমি দেখব একটা ছোট্ট লাল কালারের বর্ডার কিন্তু এসে গেছে। আশা করি বুঝতে পেরেছেন যে এইভাবে বিভিন্ন ক্লায়েন্ট, এবার ক্লায়েন্ট বলল যে আমার একটু দেখবেন মোটা করলে খুব সুন্দর লাগবে। এটাকে ব্ল্যাক করে যদি আমি মোটা করি, এটা দুর্দান্ত লুকস দেবে। দেখুন, এটাকে আমি সলিড করেছি আর এটাকে আমি 5 করলাম। একটা দুর্দান্ত লুকস দেবে। দেখুন, আশা করি বুঝতে পারছেন, খুব সুন্দর একটা লুকস দিচ্ছে। স্লাইডার বোঝা গেল? এরপর আমরা চলে যাব কোথায়? আ আমরা চলে যাব হচ্ছে বাটন তৈরি করা। এখান পর্যন্ত বোঝা গেল তো? এরপরে চলে যাব কোথায়? এরপর আমরা প্রো ইনস্টল করব, মানে প্রো এলিমেন্ট ইনস্টল করব। তার আগে এখানটা একটু ডিজাইন করি। ডিজাইনটা আমরা এখন করব না, আমরা প্রো এলিমেন্ট ইনস্টল করে করব। আমি আবার বলেছি, আগেও বলেছি, আবার বলছি, এই প্রো এলিমেন্ট যে এলিমেন্টার প্রো যে থিম, এটা যদি আপনি কিনতে, এই প্লাগইনটা যদি আপনি কিনতে চান, আপনার পার ইয়ার প্রায় $59 পড়বে, কিন্তু আপনাকে আমি ফ্রি অফ কস্টে প্রোভাইড করে দেবো, আমাদের ডেসক্রিপশনে পেয়ে যাবেন আপনি। এখন আমি ইনস্টল করব। ভালো করে দেখুন, আমি আবার চলে যাব কোথায়? আমার সাইটে। তো সাইটে যাওয়ার জন্য মেইন
সেটিং এ চলে গেলাম, ব্যাকে যাব, ব্যাকে আমি এটা কেটে দেব, কেটে দিয়ে আমি মেন পেজে গিয়ে আমি আমার ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে আসার পর আমি প্লাগইনে যাব, প্লাগইনে যাওয়ার পর অ্যাড প্লাগইন, এখান থেকে আপলোড প্লাগইন, আমি যে প্লাগইনটা আপনাকে দেব আপনি জিপ ডাউনলোড করে নেবেন, সেই প্লাগইনটা এইখানে থাকবে আপনার, আমি আপনাকে প্রোভাইড করে দেব। স্টাডি দেখুন প্রো এলিমেন্ট, এলিমেন্টের প্রো দিয়ে দিলাম, এটাকে ইনস্টল করে নেবেন। আচ্ছা দেখুন, আমি এটা অ্যাক্টিভ করব না, কি পেয়েছি এটা এটা দিতে আমি কি পাচ্ছি আর কি পাচ্ছিলাম না সেটা আমি আপনাকে দেখাই। এখন আমি যদি এই পেজ বিল্ডারের পেজে গিয়ে অল পেজে যাই, অল পেজে যাওয়ার পর দেখুন আগে যখন আমি দেখছিলাম এখানে কিন্তু ভিউ পর্যন্ত ছিল, এখন দেখুন এডিট উইথ এলিমেন্টের যোগ হয়ে গেছে। আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমি দেখব এখানে ভালো করে দেখুন, এখানে প্রো আপগ্রেড করতে বলছে। আপনি কিন্তু এগুলো কিচ্ছু ইউজ করতে পারবেন না, কিচ্ছু ইউজ করতে পারবেন না, দেখতে পাচ্ছেন না? পাচ্ছেন কি? মানে এটা কি করতে পারছেন? না করতে পারছেন না। আমি এটাকে এখন ইউজ করব। কিভাবে ইউজ করব আমি এখন একটু দেখে নিই। ইনস্টল প্লাগইন, আমার প্রো এলিমেন্ট অ্যাক্টিভ করে দেব। এখন আমি আমার পেজে চলে যাব। অল পেজে গিয়ে আমি অন্য একটা পেজে খুলে নিলাম এটা। দেখুন খুব ভালো করে লক্ষ্য করবেন। আমাদের লক করা ছিল তো? এখন আমি যদি দেখি এগুলো কিন্তু আমি ইউজ করতে পারছি। আর কোনো ফ্লো দেখাচ্ছে না। না আপনি কিন্তু এখন এগুলো ইউজ করতে পারবেন। বক্স নিলাম। রাইট? দেখুন দুটো কন্টেইনার তৈরি হয়েছে। এখানে একটা, এখানে একটা। এখানে আমি একটা ইমেজ বক্স লাগাবো। এখানে প্লাস দিয়ে IMAGE ইমেজ বক্স। আমি একটা ইমেজ বক্স নিলাম। ঠিক আছে? একটা ইমেজ থাকবে, তার নিচে হেডিং থাকবে, তার নিচে কিছু লেখা থাকবে। তাহলে ইমেজ দেব। ইমেজ বক্সটাকে আপনি কিন্তু বিভিন্ন স্টাইলে কিন্তু চেঞ্জ করতে পারেন। তো আমি ইমেজ বক্সটা এখন আগে কনটেন্টটা ভরি, তারপরে আমি চেঞ্জ করে দেখাবো। তো আমি একটা ছবি আগে দিয়ে দিই এখানে। দেখুন এখান থেকে ধরে নিন আমি এই ছবিটা দিলাম। ওকে? তারপর আমি এখানে হেডিং দেব। এই যে হেডিং দিস দিস আচ্ছা, আমি আপনাদেরকে এখন দেখাবো যে কিভাবে আপনি সাইটের কনটেন্টও তৈরি করে ফেলবেন। চলুন একদম বেস্ট প্র্যাকটিস এভাবে দেখানো যাক। আপনি আপনার সাইটে ChatGPT বা গ্রক খুলে নেবেন। খুলে নিয়ে আপনাকে আমি একটা আম দেব, মানে আমি আপনাকে একটা প্রম্পট দেব। সেই প্রম্পটটাকে আপনাকে কিন্তু লিখতে হবে। এইটুকু অংশ আপনারা কিন্তু দিয়ে দেবেন। কি দেবেন? এই যে ড্যাশগুলো আপনাকে একটু পূরণ করে দিতে হবে। ব্যাস আমি এটাকে পেস্ট করে দিলাম। আপনার এটা পেস্ট হয়ে গেল। পেস্ট হয়ে যাওয়ার পরে ও আপনাকে যা দিল সেটা আপনি দেখে নিলেন, সবকিছু করে দিল। এরপরে আপনি ওকে কোয়েশ্চেন করুন। হেডিং দিয়ে দিলাম। আমি এখানে বলব যে প্রোভাইড সাবটাইটেল। প্রোভাইড সাবটাইটেল ইন আম 30 ওয়ার্ড। মানে আমাকে কিন্তু একবারই তথ্য দিলাম। তারপরে কিন্তু আমাকে ওর তথ্যই দিতে হচ্ছে না। ও কিন্তু এবার ওর মতো করে ওখান থেকে নিয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে নিয়ে নিলাম এটা, এখান থেকে নিয়ে আমি আমার যে পেজ রয়েছে এইখানে আমি পেস্ট করে দিলাম। দেখুন ভালো করে, এখানে ইমেজটা এইখানে রয়েছে। ইমেজ পজিশন কোথায় রয়েছে? মাঝখানে রয়েছে। আমি এটা চাই ধারে। দেখুন এখন কিন্তু ইমেজটা বেশ সুন্দর একটা গ্লোরিয়াস লুক আসছে। কি করতে হবে? আমি এবার বক্সের স্পেসিংটাকে বাড়াতে পারি, বক্সের বাড়াতে পারি। ইমেজে গিয়ে আমি এর ওয়াইডটাকে কিন্তু এদিকে এইটা করতে পারি। বুঝতে পারছেন? ছবিটা তো সাইজের নয়, ছবিটা একটা ভুলভাল ছবি। তো কাভার হিসেবে দিতে পারেন, টপে দিতে পারেন, সেন্টারে দিতে পারেন। যেটা আপনি কিন্তু করতে পারেন। ঠিক আছে?
এরপর কি আছে, এরপর হচ্ছে বর্ডার রেডিউস, মানে এই যে দেখুন এইখানে একটা রাউন্ড, এখানে কিন্তু একদম 4 কোণা রয়েছে, দেখতে পাচ্ছেন? এটাকে আমি একটা রাউন্ড শেপ করব। দেখুন এটা ভালো লুকস কিন্তু আসছে। বোঝা গেল বিষয়টা? আচ্ছা, এরপর আমি একটা দারুণ জিনিস দেখব, সেটা হচ্ছে এইখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে স্টাইলে গিয়ে আমি একটা কালার দিচ্ছি। ভালো করে লক্ষ্য করবেন, এখানে রেড কালার দিলাম। ওকে? এখানে রেড কালার দিয়েছি। এইবার আমি কি করব, এই যে লেখাটা, এই লেখাটাকে আমি কি কালার করব? এখানে আমি যাব কোথায়? এর কনটেন্ট এ যাব। কনটেন্ট এ গিয়ে আমার যে কালারটা আছে এটাকে হোয়াইট করে দেব। এর কালারটা আমি কোথায় কি করব? এর কালারটাকেও কিন্তু আমি এই গ্রেডিয়েন্ট কনটেন্ট আছে, কনটেন্টের মধ্যে আমার আ এই কালারটা রয়েছে, এটাকেও আমি হালকা হোয়াইট করে দেব। সুন্দর কালার হয়েছে। হ্যাঁ, তো এটা হয়ে গেল। এটাকে আমি সেভ করব। দেখি আমার কিরকম লাগছে বিষয়টা। দেখুন, এইরকম আমার একটা সুন্দর ডিজাইন কিন্তু আসছে। আচ্ছা, এরকম আমরা এই ডিজাইনটা করলাম। দেখুন খুব সুন্দর কিন্তু একটা ডিজাইনটা আমাদের লুকস চলে এসেছে। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা যেটা করব, সেটা হচ্ছে এখানে একটা ফর্ম ক্রিয়েট করব। ঠিক আছে? এখানে একটা ফর্ম ক্রিয়েট করব। আমাদের লাস্ট পয়েন্ট হচ্ছে এখানে একটা ফর্ম ক্রিয়েট করা। ভালো করে লক্ষ্য করবেন। এখানে আমি ক্লিক করব। আচ্ছা কি? এখানে একটা ফর্ম ক্রিয়েট করব। করতে গেলে এখানে প্লাস চিহ্ন, দেখুন এখানে আমার কিন্তু একটা ডিজাইন হয়েছে। এখানে আমি একটা ডিজাইন তৈরি করব। তার জন্য আমাকে কিন্তু এখানে প্লাস চিহ্ন এখানেও করতে পারি, কিংবা এখানে প্লাস চিহ্ন করলে এখানেও কিন্তু আমি করতে পারি। ফর্ম বলে দেখতে পাচ্ছেন তো? এই ফর্মটা এনে জাস্ট আমি এখানে ছেড়ে দেব। ঠিক আছে? এই ফর্মটাকে আপনি যেমন করে খুশি ডিজাইন করতে পারেন এখানে। আমি ডিজাইন করব। এখানে কয়েকটা পয়েন্ট আপনাকে জানতে হবে। ভালো করে দেখুন। এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা দেখতে পাচ্ছেন তো? এই যে নেম বলে লেখা রয়েছে, এটা হচ্ছে পয়েন্ট, মানে এটাকে পয়েন্ট বলা হয়। আর এর ভেতরের যে অংশটা, এটাকে বলা হয় প্লেস হোল্ডার। এই যে নেম বলে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন তো? এটাকে বলা হয় প্লেস হোল্ডার। আর এগুলোকে বলা হয় একেকটা করে কলাম। তো দেখুন এখানে ৩ টে পয়েন্ট আছে, এখানেও ৩ টে পয়েন্ট আছে। আমি একজন মানুষের, এখানে ব্লাক রয়েছে, তাহলে আমি এটাকে ব্লাক করে দেব। তো ব্লাক করতে গেলে আমাকে কি করতে হবে? এর স্টাইলে যেতে হবে, কালারে যেতে হবে। এইখান থেকে আমি দেখিয়েছিলাম, এখানে আমি ব্লাক করে দিলাম। খুব সুন্দর লাগছে আমাদের দেখতে। আচ্ছা, এইবার আপনার কি করতে হবে? সেন্ড আইটেম। এবার বাটন দেখতে পাচ্ছেন, এই যে বাটনস, বাটনসে গিয়ে আপনি যদি সেন্ড করেন, তাহলে কিন্তু আপনার এটা আপনার মেল আইডিতে, যে মেল আছে দেখতে পাচ্ছেন তো? এই মেলে কিন্তু আপনার এটা সেন্ড হয়ে যাবে। আমার এখানে বাই ডিফল্ট eduplanterweb@gmail.com রয়েছে। আর সাবজেক্ট আপনি চেঞ্জ করতে পারেন। কি নামে আপনার কাছে মেলটা যাবে? মানে কোনো কাস্টমার তো আপনাকে ফিল আপ করছে। যখন আপনি এখানে মেল আইডিটা দিয়ে রাখবেন, ধরুন আপনি চাইছেন যে কাস্টমারের এই মেল আইডিতে মেলটা সেন্ড হয়ে যাক। যে ডেটাটা আসছে সেটা ওই মেল আইডিতে সেন্ড হয়ে যাক। তখন আপনি যে মেল আইডিটা এখানে দিয়ে সেভ করে রাখবেন, অটোমেটিক্যালি কিন্তু সেখানে চলে যাবে। আশা করি আপনি ফর্ম এবং এই ডিজাইনটা বুঝতে পেরেছেন। তাহলে আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো শিখলাম। কি করে ইমেজ বক্স তৈরি করতে পারা যায়, কি করে স্লাইডার তৈরি করতে পারা যায়, কি করে হেডিং লেখা যায়, আমি কিন্তু দেখালাম। আপনারা আমি চাইবো যে আপনারা একটা করে কনট্যাক্ট ফর্ম তৈরি করুন, একটা করে ল্যান্ডিং পেজ তৈরি করুন, এই সমস্ত পয়েন্টগুলো করুন এবং দেখুন যে আপনাদের মেলে কাস্টমারের মেল যাচ্ছে, অর্থাৎ আপনি একটা নিজে মেল ফিল আপ করুন এবং দেখুন যে আপনার কাছে মেলটা আসছে কিনা।